আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির জেলা সংবাদে। আপনাদের সাথে আছি আমি সালিয়া পারভিন সাথী। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বাতিল হলো দলীয় সরকারের অধীনে সংসদ নির্বাচন, ফিরল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, ফিরল গণভোটের বিধান। তত্ত্বাবধায়ক সরকার বাতিল সহ বেশ কিছু বিষয়ে সংবিধানের পঞ্চদশ সংশোধনীর রায়ের পর্যবেক্ষণে হাইকোর্ট বলেন, পঞ্চদশ সংশোধনের মাধ্যমে সংবিধানের মৌলিক কাঠামোকে ধ্বংস করা হয়েছিল। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনী পারে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে অ্যাটর্নি জেনারেল বলেন, বিগত 3টি নির্বাচন জনগণের আস্থা হারিয়েছে। এজন্য পঞ্চদশ সংশোধনী থেকে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করা অবৈধ ছিল। অধরা ইয়াসমিন জানাচ্ছেন বিস্তারিত। নির্বাচন নিয়ে জনগণের প্রত্যাশার জায়গাটি গেল 15 বছর উপেক্ষিত ছিল। বড় কারণ ছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল। এ সংক্রান্ত সংবিধানের পঞ্চদশ সংশোধনী ও কয়েকটি ধারা বাতিল চেয়ে আদালতে আলাদা রিট হয়। চূড়ান্ত শুনানি শেষে দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচনের বিধান বাতিল করলেন হাইকোর্ট। ফিরল তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি। একই সঙ্গে 142 অনুচ্ছেদ ফিরিয়ে সংবিধান সংশোধনে গণভোটের বিধান পুনর্বহাল করেন উচ্চ আদালত। মঙ্গলবার আলোচিত এই রায় ঘিরে কানায় কানায় পূর্ণ ছিল এজলাস। বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ রায় ঘোষণা করেন। আদালত বলেন, সংবিধানের 7 অনুচ্ছেদ অনুযায়ী সংবিধান বাতিল, রহিতকরণ, স্থগিত এসব অপরাধ। সংবিধান হলো সর্বোচ্চ আইন। 7 অনুচ্ছেদ এর ধ্রুবতারা। রায়ে সংবিধান বহির্ভূত ক্ষমতা দখল সংক্রান্ত 7 ক ও খ অনুচ্ছেদ বাতিল করা হয়। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিষয়ক পঞ্চদশ সংশোধনী বাতিল করা হলো। তারপরে 7 ক ধারা, 7 খ ধারা যেগুলো পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে যুক্ত করা হয়েছে সেগুলোকে বাতিল করা হলো। সংশোধনের ক্ষেত্রে গণভোটের বিধান ফিরে এসছে আজকের রায়ের ফলে। আদালত আরও বলেন, সংবিধানের মূল কাঠামো হচ্ছে গণতন্ত্র। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনী পারে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে। এই রায়ের ফলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যে বাতিল করলো, এই বাতিলটা বাতিল হলো। 13 অ্যামেন্ডমেন্টের মামলাটা আপিলের ডিভিশনে রিভিউ আকারে পেন্ডিং আছে, ওটার সঙ্গে তার একটা যোগসূত্র আছে। এই জন্য হাইকোর্ট ডিভিশন সতর্কতার সহিত মন্তব্য করেছেন, কারণ একটি বিষয় সুপ্রিম কোর্টে বিচারাধীন আছে। রায়ে সন্তুষ্ট রিটকারী সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, এ রায়ের মধ্য দিয়ে গণতান্ত্রিক ধারা প্রতিষ্ঠিত হয়েছে। অত্যন্ত সন্তুষ্ট এই রায়ে। গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসার একটা গুরুত্বপূর্ণ দ্বার উন্মোচিত হলো। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করায় আইনের শাসন, বিচার বিভাগ ভুলণ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেন অ্যাটর্নি জেনারেল। গত 3টি নির্বাচন কিভাবে হয়েছে, কিভাবে গণতন্ত্র নির্বাসিত হয়েছে, কিভাবে আইনের শাসন ভুলুণ্ঠিত হয়েছে, কিভাবে বিচার বিভাগ অ্যাফেক্টেড হয়েছে, কিভাবে সংবিধানের বেসিক স্ট্রাকচার আঘাতপ্রাপ্ত হয়েছে। সুতরাং কেয়ারটেকার সিস্টেমটাকে বাতিল করাটা ওনারা অবৈধ ঘোষণা করেছেন। 2011 সালের 30 জুন সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার বিধানে শেষ পেরেক ঠুকে দেয় আওয়ামী লীগ সরকার। অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতা দখল করলে রাষ্ট্রদ্রোহিতার দায়ে মৃত্যুদণ্ডের বিধান অন্তর্ভুক্ত করা হয় এই সংশোধনীর মাধ্যমে। অধরা ইয়াসমিন, আরটিভি, ঢাকা। সিএনজি চালকদের সঙ্গে দ্বন্দ্বের জেরে রাজশাহী থেকে সব রুটে বাস চলাচল বন্ধ থাকলেও দুপুরের পর থেকে চলাচল শুরু হয়। তবে অভ্যন্তরীণ কিছু রুটে এখনও বন্ধ রয়েছে। জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নেতারা জানায়, সোমবার রাজশাহীর তানুর রুটের বাসে সিএনজি চালকরা হামলা করে শ্রমিকদের মারধর করে। এতে 5 জন শ্রমিক গুরুতর আহত হয়। এ ঘটনার প্রতিবাদে সারা দেশের সঙ্গে সকালে বাস চলাচল বন্ধ করা হয়। এ সময় শ্রমিকদের উপর হামলাকারীদের গ্রেপ্তার করার পাশাপাশি অবৈধ সিএনজি চলাচল বন্ধ করার দাবি জানান তারা। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজশাহী থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোস্তাফিজ রকি। রকি, জানাবেন কখন থেকে বাস চলাচল শুরু হয়েছে আর বাস চলাচল বন্ধ থাকায় সাধারণ মানুষ কিভাবে যাতায়াত করছে, সেই বিষয়ে আপনার কাছে কি কি তথ্য আছে?
সাথী, মূলত দুপুর 1:30টার পর থেকে রাজশাহীর যে পরিবহন, বিশেষ করে বাসের যে ধর্মঘট, সেটি কিন্তু আসলে প্রত্যাহার করা হয়েছে। এরপরেই কিন্তু যাত্রীদের মধ্যে এক ধরনের স্বস্তি, সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি। এবং আমরা দেখেছি যে বিশেষ করে যাত্রীরা কিন্তু যখন বাস ধর্মঘট ছিল তখন কিন্তু আসলে তারা অনেকক্ষণ ধরে আসলে বাস যে কাউন্টারগুলো ছিল সেগুলোতে কিন্তু অপেক্ষা করছিলেন। তবে এরই মধ্যে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপ এবং জেলা মোটর শ্রমিক ইউনিয়ন যেটি রয়েছে তাদের যৌথ আসলে তারা কিন্তু আসলে রাজশাহী যে স্থানীয় প্রশাসন রয়েছে তাদের সাথে আসলে বসেন। এরপরে কিন্তু আসলে তারা এই বাস ধর্মঘট আশ্বস্ত হওয়ার পরে কিন্তু বাস ধর্মঘট প্রত্যাহার করেন। আমরা দুপুরের পরপরই দেখেছিলাম যে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের যিনি সাধারণ সম্পাদক রয়েছেন নজরুল ইসলাম হেলাল, তিনি কিন্তু এই যে বাস টার্মিনালটি রয়েছে শিরোলে, সেখানে ছুটে আসছিলেন এবং শ্রমিকদেরকে বোঝানোর চেষ্টা করেছিলেন এবং মালিক পক্ষকে আশ্বস্ত করেছেন যে প্রশাসন তাদের যে দাবি দাওয়াগুলো ছিল সেগুলো আসলে সবগুলো আসলে তারা মেনে নেবেন বলে আশ্বস্ত করেছেন। এরপরেই কিন্তু আসলে বাস মালিক এবং শ্রমিকরা তার কথায় আশ্বস্ত হয়ে এই বাস ধর্মঘটটি আসলে প্রত্যাহার করে। পরবর্তীতে আমরা কিন্তু দেখেছি যে এখন পর্যন্ত দুই একটি অভ্যন্তরীণ রুটে কিন্তু এখন পর্যন্ত আসলে বাস যে চলাচল সেটি কিন্তু এখন পর্যন্ত আসলে করছে না। তবে কিছুক্ষণ আগেও আমি নজরুল ইসলাম হেলাল, যিনি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রয়েছেন রাজশাহী সড়ক পরিবহন গ্রুপে, তার সাথে আমার কথা হয়েছে। তিনি বলছেন যে হয়তোবা সন্ধ্যা নাগাদ যে বাসগুলি এখন দুই একটি রুটে চলাচল করছে না সেগুলো আসলে অল্প কিছুক্ষণের মধ্যে আসলে চলাচল করবে। তবে আপনারা দেখতে পাচ্ছেন যে এরই মধ্যে কিন্তু ঢাকাগামী যে সমস্ত বাসগুলি রয়েছে সেগুলো কিন্তু যে নির্দিষ্ট যে কাউন্টারগুলো রয়েছে বাস টার্মিনালে সেগুলোতে কিন্তু এরই মধ্যে বাস আসছে এবং যাত্রীরা কিন্তু আসলে এরই মধ্যে যাত্রা শুরু করেছে। মূলত দুপুরের পর থেকে আসলে ঢাকা সহ সারা দেশের সঙ্গে রাজশাহীর যে বাস চলাচলের যে যোগাযোগ ব্যবস্থা সেটি কিন্তু এখন অনেকটাই স্বাভাবিক হয়ে আসছে। সাথী, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এক যুগ আগে শত শত মানুষ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য আর সাংবাদিকদের ক্যামেরার সামনে প্রকাশ্যে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছিল শরীয়তপুরের বিশ্বজিৎ দাসকে। এ ঘটনার এক যুগ পেরোলেও হত্যার বিচার হয়নি এখনো। বাবা মায়ের আকুতি, অন্তত মৃত্যুর আগে ছেলের হত্যাকারীদের বিচার দেখে যাবেন নিজেদের চোখে। শরীয়তপুর থেকে আসাদ গাজীর পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন রিজওয়ান শরীফ। কলেজের পোলাপান আমার বিচারে হত্যা করলো, এই বিচার কোনো দিনও পাইলাম না যে ভালোবাসা। আমার সন্তান কোনো রাজনীতি করত না, ঢাকায় দর্জির কাজ করে সংসারের হাল ধরেছিল, তাকে কেন নির্মমভাবে খুন করা হলো? এভাবেই বিশ্বজিৎ দাসের ছবি হাতে নিয়ে প্রলাপ করছিলেন শরীয়তপুরের নড়িয়ার মশুরা এলাকার বাসিন্দা কল্পনা দাস। 2012 সালের 9 ডিসেম্বর ঢাকার ভিক্টোরিয়া পার্ক এলাকায় শিবির সন্দেহে বিশ্বজিৎকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে ছাত্রলীগ কর্মীরা। বিএনপি জামায়াতের ডাকা অবরোধ কর্মসূচি চলাকালে পথচারী বিশ্বজিতের উপর হামলা করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ছাত্রলীগ নেতারা। হামলায় রফিকুল ইসলাম, মাহফুজুর রহমান নাহিদ, নূরে আলম লিমন, শাকিল সহ বেশ কয়েকজন অংশ নেয়। পরে 21 জনকে অভিযুক্ত করে আদালতে প্রতিবেদন দেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে 13 জনকে যাবজ্জীবন ও 8 জনকে ফাঁসির আদেশ দেন দ্রুত বিচার ট্রাইব্যুনাল। পরে সাজা কমিয়ে 19 জনের যাবজ্জীবন ও 2 জনের ফাঁসির আদেশ হলেও এখনো তা কার্যকর হয়নি। বর্তমান যে সরকার আছে, বিশ্বজিৎ হত্যার বিচার যদি তারা করে তাইলেই আমার জীবন সার্থক হবে। 12 বছর ধরে তো বিচার লেগে এখন হাহাকার করতেছে। স্বজন সহ স্থানীয়দের দাবি দ্রুত অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক। ওর বাবা মা এখনো তো হত্যার বিচার পেল না। বিশ্বজিতের যারা মারছে তাদের সাজা পাই, এটুকুই আমরা চাই। ওর এই মৃত্যুটা আসলে মেনে নেওয়ার মতো না। আসামিরা আওয়ামী লীগের সন্ত্রাসী হওয়ায় বিচারের দীর্ঘসূত্রতা ও রায় কার্যকর না হওয়ার অভিযোগ এই মানবাধিকার কর্মীর। আমরা আশা করব তত্ত্বাবধায়ক সরকারের আমলে বিশ্বজিতের পরিবার একটি ন্যায় বিচার পাবেন। জীবনের শেষ বেলায় এসে অসহায় বাবা মাকে যেন আর সন্তান হত্যার বিচার চেয়ে আক্ষেপ করতে না হয়, এমনটাই চাওয়া স্বজন সহ স্থানীয়দের। রিজওয়ান শরীফ, RTV। 7 বছরে চট্টগ্রাম নগরীতে 684টি সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে 569 জনের। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে পথচারীদের। চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও চট্টগ্রাম নগর পুলিশের সহযোগিতায় ব্লুমবার্গ ফিলান্থ্রপিস ইনিশিয়েটিভ ফর গ্লোবাল রোড সেফটি BIGRS এর প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। চট্টগ্রাম থেকে সাইফুল মাহমুদের প্রতিবেদন জানাচ্ছেন সৈয়দ মাহমুদ। চট্টগ্রাম নগরীতে থামছে না সড়ক দুর্ঘটনা। অতিরিক্ত গতি, ট্রাফিক আইন অমান্য করা সহ বিভিন্ন কারণে সড়কে অকালে ঝরছে অনেক তাজা প্রাণ।
নগরীতে 7 বছরে 569 মৃত্যুর বেশিরভাগই হয়েছে 2021 থেকে 2023 এই 3 বছরে। এ সময়ে মোট 293 জনের 170 জনেই মারা গেছেন রাস্তা পারাপার কিংবা রাস্তায় হাঁটতে গিয়ে, যা মোট মৃত্যুর 58%। এছাড়া বন্দর নগরীতে 80% দুর্ঘটনাতেই কারো না কারো প্রাণ গেছে, এমন তথ্য উঠে এসেছে চট্টগ্রাম নগরী সড়ক নিরাপত্তা প্রতিবেদনে। আমরা দেখেছি 70% কিন্তু আসলে পথচারীদের দুর্ঘটনার হারটা বেড়েছে 2020 থেকে 2023 পর্যন্ত। দেন হচ্ছে মোটরসাইকেল। প্রতিবেদনের তথ্য অনুযায়ী 7 বছরে সড়ক দুর্ঘটনায় নগরীতে মৃত্যু বেড়েছে 33%। মোট মৃত্যুর 17% হয়েছে মোটরসাইকেল দুর্ঘটনায়। চালক, যাত্রী ও পথচারীরা বলছে, সড়কে গাড়ি চলাচলে গতিসীমা মেনে না চলা ও পথচারীদের ফুটওভার ব্রিজ ব্যবহার না করা সহ বিভিন্ন কারণে বাড়ছে দুর্ঘটনা। আমরা যারা গাড়ি চালাই তাদের একটা নির্দিষ্ট গতিসীমার মধ্যে গাড়ি চালানো উচিত, এবং একই সাথে যারা গাড়ি চালাবেন সবার লাইসেন্স থাকা উচিত। এত গাড়ি, এত লেগুনা, এত বিভিন্ন রকমের ছোট বাস, ছোট রকমের জিপ, অপ্রশিক্ষিত ড্রাইভার, তাদেরকে কঠোর হাতে বিআরটি থেকে লাইসেন্স দেওয়ার সময় প্রশিক্ষণ করে লাইসেন্স দিলে তারও কিছুটা সুরাহা পাবে বলে আমি মনে করি। সংশ্লিষ্টরা বলছেন, ফুটপাত না থাকায় অনেকটা বাধ্য হয়েই পথচারীরা মূল সড়কে হাঁটে, এতে বাড়ছে দুর্ঘটনা। পথচারীরা আসলে নির্বিঘ্নে নিরাপদে সড়কের সঙ্গে তার যে চলার যে জায়গাটি, সেই জায়গাটি পাচ্ছে না। সড়কে দুর্ঘটনা রোধ ও শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়নে জোর দেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। আমরা যদি যে বাস স্টপেজগুলো থাকে, সুনির্দিষ্ট ওই বাস স্টপেজে যদি বাসগুলো দাঁড়াতে পারে, তাহলে পরে অনেক অ্যাক্সিডেন্টও হাত থেকে আমরা রক্ষা পাই। সৈয়দ মাহমুদ, RTV। অপরিকল্পিত নগরের সবচেয়ে বড় উদাহরণ ময়মনসিংহ সিটি কর্পোরেশন। সেবা বাড়াতে 1,500 কোটি টাকার বিশেষ প্রকল্প হাতে নিলেও আলোর মুখ দেখছে না নগরবাসী। তাদের অভিযোগ, প্রকল্পের মেয়াদ শেষ হতে চললেও সমস্যা সমাধানে তেমন কোনো উদ্যোগ নিচ্ছে না কর্তৃপক্ষ। ময়মনসিংহ থেকে মুজাম্মেল খোকনের পাঠানোর প্রতিবেদন, জানাচ্ছেন নুসরাত জাহান সিনথি। 2018 সালের 14 অক্টোবর গঠিত হয় ময়মনসিংহ সিটি কর্পোরেশন। প্রায় 91 বর্গ কিলোমিটারের এই সিটিতে 33টি ওয়ার্ডে উন্নয়ন কাজে নেই কোনো অগ্রগতি। গত 6 মাস আগে চলমান বিভিন্ন সড়ক ও ড্রেনের নির্মাণ কাজ ফেলে লাপাত্তা হয়ে যায় ঠিকাদার। এতে প্রকল্প বাস্তবায়নে দেখা দিয়েছে অনিশ্চয়তা। বিশেষ করে জুলাই বিপ্লবের পর কাজের অগ্রগতির আশা করা হলেও ঘটছে পুরো উল্টো। মাসের পর মাস কাজ বন্ধ থাকায় নাগরিক ভোগান্তি পৌঁছেছে চরমে। রাস্তাটা 7 মাস যাবত এই অবস্থা। একটা গুরুত্বপূর্ণ রাস্তা শহরে, এখান থেকে যদি একটা ডেলিভারি রুগীও যায়, হাসপাতাল যাওয়ার আগে ওর অবস্থা খারাপ হয়। রাস্তার যে অবস্থা এখনো রাস্তাটা পরিপূর্ণভাবে ঠিক না হয়, জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে দৈনিক। এই রাস্তাটা তো মূলত আগস্ট মাসে সুতিগুলো ফালাইছে সম্ভবত, মেইন হল করে রাখছে। কোনো নাই, দায়িত্ব নাই, কারো কোনো দায়িত্ব নাই, কার কাছে আমরা বলবো ওইটাও নাই। অর্থনৈতিক সংকটের অজুহাত দেখিয়ে সঠিক সময়ে কাজ শেষ করতে না পারার কথা বলছে ঠিকাদার প্রতিষ্ঠান। বিল তো পাই নাই, বিল একটা আমার পুরাতন একটা অনেক কারণ যখন বন্ধ হয়েছে ওই তখন রানিং অবস্থায় আমার ওই যে যখন আগে যে বিভাগীয় কমিশনার ছিল উনি যাওয়ার মুহূর্তে একটা বিল আটকে গেছিল, বিল আটকে যাওয়ার পর থেকে বন্ধ হয়ে গেছিল। অন্যদিকে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ বলছে দ্রুত সমস্যা সমাধান করতে ঠিকাদারকে চিঠি দেওয়া হয়েছে। এখানে যে পরিবর্তিত পরিস্থিতিতে যেটা হয়েছে, যে আগে যেভাবে কাজ হচ্ছিল অনেককে পাওয়া যাচ্ছে না, অনেকে নাই, তাদের ফোনে রিচ করা যাচ্ছে না। তো আমাদের সিদ্ধান্ত হচ্ছে যে এই ধরনের হলে তাদের জন্য আমরা দিনের পর দিন অপেক্ষা করব না। যাদেরকে পাওয়া যাবে না 1, 2, 3 3বার আমরা চেষ্টা করব, না পাইলে আমরা তাকে বাতিল করে নতুনভাবে আমরা ঠিকাদার নিয়োগ দেব। শুধু আশ্বাস না দিয়ে দ্রুত সমস্যা সমাধানের দাবি ভুক্তভোগীদের। নুসরাত জাহান সিনথি, RTV। পবিত্র মাহে রমজান উপলক্ষে মাসব্যাপী RTVর 15তম হিফজুল কোরআন প্রতিযোগিতা GPH ইস্পাত আলোকিত কোরআন 2025 পাওয়ার্ড বাই RFL পাইপ অ্যান্ড ফিটিংসের অডিশন চলছে সারা দেশব্যাপী। আজ অনুষ্ঠিত হয়ে গেল দিনাজপুর জোনের অডিশন। সকাল 9টা থেকে দিনাজপুর শহরের দারুত তাহফিজ মাদ্রাসা ও একাডেমিতে এই অডিশন অনুষ্ঠিত হয়। এতে দিনাজপুর ও তার আশেপাশে বিভিন্ন মাদ্রাসার 2 শতাধিক প্রতিযোগী অংশ নেন। প্রাথমিক বাছাই পর্বে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ তারেক জামিল ও হাফেজ মিসবাউল সালেহিন। অডিশন শেষে সকল প্রতিযোগী, ওস্তাদ ও বিচারক মণ্ডলীর অংশগ্রহণে একটি র্যালির আয়োজন করা হয়। আগামীকাল 18 ডিসেম্বর অনুষ্ঠিত হবে বগুড়া জোনের অডিশন।
নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন বলেছেন, মুক্তিযুদ্ধ আমরা শুরু করেছি, শেষও আমরাই করেছি। এটা আমাদের যুদ্ধ, সারা বিশ্ব জানে এই ঘটনা। তবে আমাদের যুদ্ধে ভারতের সহযোগিতা ছিল, সেটা আমরা স্মরণ করি। সকালে বাংলাদেশ মেরিন একাডেমি সিলেটে ৩য় ব্যাচ শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পোস্ট প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এ সময় তিনি আরও বলেন, ভারতের প্রধানমন্ত্রী যে পোস্ট করেছেন সেটা তার ব্যক্তিগত। আমি শুধু এটুকু মনে করি যে এটা আমাদের যুদ্ধ, আমাদের প্রাণহানি হয়েছে, আমাদের মা বোনেরা সম্ভ্রমানি হয়েছে। আমাদের যুদ্ধটি আমরা শুরু করেছিলাম, আমাদের যুদ্ধটি আমরা সমাপ্ত করেছি। সেখানে সাহায্য সহযোগিতা ডেফিনেটলি ভারতের ছিল, এতে কোনো সন্দেহ নেই। দর্শক, জেলা সংবাদের বাকি অংশ দেখতে থাকুন RTVর ফেসবুক পেজে। যাদের রক্তে মুক্ত এদেশ। শত্রুর ঘাঁটি থেকে যুদ্ধ বিমান হাইজ্যাক করে দেশ রক্ষার যে দুঃসাহস দেখিয়েছিলেন তিনি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান। তার মনে মগজে ছিল কিভাবে পাকিস্তানি হানাদার বাহিনীর লোলুপ দৃষ্টি থেকে বাঁচানো যায় প্রিয় স্বদেশ, কিভাবে শত্রুমুক্ত হবে মাতৃভূমি। দেশ বাঁচাতে নিজের জীবনকে বিলিয়ে গড়েছেন মাতৃভূমির প্রতি ভালোবাসার নজিরবিহীন ইতিহাস। বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের বীরত্ব গাথা তুলে ধরেছেন মাইদুর রহমান রুবেল, সহযোগিতা করেছেন নরসিংদী প্রতিনিধি মোর্শেদ শাহরিয়ার। ৭১ সালের ১৪ এপ্রিল পাকিস্তান বিমান বাহিনী সেবর জেট বিমান থেকে তাদের ঘাঁটির উপর বোমা বর্ষণ করায় মতিউর রহমান বলেছিলেন, একটা বিমান থাকলে তাদের দেখিয়ে দিতাম, কারণ বিমান প্রতিহত করতে চায় বিমান বা বিমান বিধ্বংসী কামান। ততদিনে বাংলাদেশি পাইলটদের আকাশে উড়ায় নিষেধাজ্ঞা জারি করে পাকিস্তান সরকার। তবে মতিউর পূর্ব পরিকল্পনা মতো সঠিক সময়ে গাড়ি নিয়ে চলে যান রানওয়ের পূর্ব পাশে। হাত তুলে বিমান থামালেন মতিউর, হাতের ইশারায় বোঝানোর চেষ্টা করলেন বিমানের পাখায় সমস্যা। তার ছাত্র রশিদ মিনহাজ বিমানের ক্যানোপি খুলতেই তাকে ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করে ফেলে বিমানের পেছনের সিটে লাফিয়ে ওঠেন মতিউর রহমান। কিন্তু জ্ঞান হারানোর আগে মিনহাজ বলে ফেলেছিলেন, আই হ্যাভ বিন হাইজ্যাকড। বিমানের নিয়ন্ত্রণ নিয়ে মতিউর রহমান ছুটে চললেন। রাডারকে ফাঁকি দিতে নির্ধারিত উচ্চতার চেয়ে অনেক নিচ দিয়ে চালাচ্ছিলেন বিমান। যদিও ততক্ষণে F-86 যুদ্ধবিমান ও একটি হেলিকপ্টার তাকে ধাওয়া করা শুরু করে কন্ট্রোল টাওয়ারের নির্দেশে। বিমানটি যখন ভারতীয় সীমান্তের দিকে যাচ্ছে তখন রশিদ মিনহাজের জ্ঞান ফিরলে দুজনের ধস্তাধস্তিতে সীমান্ত থেকে মাত্র 2 মিনিট দূরত্বে সিন্ধু প্রদেশের জিন্দা গ্রামে বালির ডিবির উপর আশ্রয় পড়ে ব্লুবার্ড 166। স্ত্রী সন্তানকে শত্রুর জিম্মায় রেখে কিভাবে নিলেন এমন ঝুঁকি তা জানালেন তার স্ত্রী। আমি তো ফ্লাইট সেফটি অফিসার, আমি তো যে কোনো সময় একটা বিমান থামাতে পারবো, প্লেনও পাবো, পাইলটও পাবো, নিয়ে আমি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে ভারতে যাব। ওখানটা যেয়ে তারপর পাকিস্তান গভর্নমেন্ট চাপ দিবে যে পাইলটটাকে ফেরত দাও, আমি তখন বলবো আমার বউ বাচ্চাকে ফেরত দাও। এইভাবে দুজনে এক্সচেঞ্জ করা হবে, তুমি আমার কাছে চলে যাবে এবং প্লেনও পাওয়া যাবে এবং মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করা যাবে। তবে স্বাধীনতার 53 বছরেও পূর্ণাঙ্গ রূপ পায়নি বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর। গ্রন্থাগারে কিছু বই থাকলেও জাদুঘরে বীরশ্রেষ্ঠের স্মৃতিচিহ্নটুকুও নেই। অবহেলায় পড়ে আছে তার পৈতৃক ভিটা। তো এখানে তো স্মৃতি বলতে তেমন কিছু নেই, শুধু গ্রন্থাগার হিসেবেই আছে, কিন্তু পূর্ণাঙ্গ স্মৃতি কোনো কিছু নেই। দেশের দূর দূরান্ত থেকে আগ্রহ নিয়ে লোকজন আসলেও জাদুঘরে কোনো সংগ্রহশালা না থাকায় হতাশ হয়ে ফিরে যান তারা। বীরশ্রেষ্ঠের সহধর্মিনী লিলি রহমান জীবনের শেষ প্রান্তে লড়াই করছেন রোগ শোকের সঙ্গে। মেয়েদের নিয়ে থাকেন যুক্তরাষ্ট্রে, নরসিংদীর বাড়িতে কেউ না থাকায় ঝুলছে তালা, স্মৃতিতে পড়েছে ধুলো। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা।
লাল সবুজের পতাকার মান রক্ষায় পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন ঝালকাঠির নলসিটির রায়পাশা গ্রামের খান মতিউর রহমান। বার্ধক্যজনিত কারণে এখন আর চলাফেরাও করতে পারেন না, এমনকি অর্থভাবে থেমে আছে এই বীর মুক্তিযোদ্ধার চিকিৎসা। সরকারি সহায়তায় ঘুরে দাঁড়াতে চায় পরিবার। ঝালকাঠি থেকে জহিরুল ইসলাম জলিলের প্রতিবেদন, জানাচ্ছেন সৈয়দ মাহমুদ। বীর মুক্তিযোদ্ধা, এই গৌরবময় অভিধা ছাড়া আর কোনো সহায় সম্বল নেই তার। বয়সের ভারে শরীরে দানা বেঁধেছে নানা রোগ। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে ৯ নম্বর সেক্টরের অধীনে বরিশাল অঞ্চলকে শত্রুমুক্ত করেছিলেন বীর মুক্তিযোদ্ধা খান মতিউর রহমান ও তার বন্ধুরা। 1971-এর নভেম্বরে যুদ্ধ ছড়িয়ে পড়ে ঝালকাঠির চাচৈর সহ আশপাশের বেশ কয়েকটি গ্রামে। সাব সেক্টর কমান্ডার ক্যাপ্টেন ওমরের নেতৃত্বে যুদ্ধ চালিয়ে যান বীর মুক্তিযোদ্ধারা। সেই যুদ্ধে অনেকেই শহীদ হন, বেঁচে ফেরেন বীর মুক্তিযোদ্ধা মতিউর। তবে স্বাধীন বাংলাদেশে যে ভাতা তিনি পাচ্ছেন তা দিয়ে চিকিৎসার খরচ মেটাতে পারছেন না। আমাদের চাওয়া ছিল যে আমরা স্বাধীনভাবে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবো, যেখানে বৈষম্য থাকবে না, যেখানে অত্যাচার নিপীড়ন থাকবে না। এখন আমার বাবা অসুস্থ, 4 বছর ধরে স্ট্রোক করা, কিন্তু ওইভাবে আমরা সেই সুযোগ সুবিধাটা পাইনি। যদি আমাদের একটা জব থাকতো তাইলে আমরা আর্থিকভাবে আরেকটু হেল্প পাইতাম, কিন্তু এখন বাবা যে ভাতাটা পায় ওইটা দিয়ে তো আমাদের কষ্ট হয়ে যায় তার চলার মতো। স্থানীয় আরেক বীর মুক্তিযোদ্ধা মৃত মোহাম্মদ মফিজ উদ্দিনের পরিবারও অর্থ কষ্টে রয়েছে বলে জানায় তার পরিবার। আমার আব্বা এই 60 টাকা বাজারে স্মৃতিসৌধ তৈরি করছে এবং দেশের জন্য অনেক ত্যাগ স্বীকার করছে, কিন্তু সেই হিসেবে আমরা অনেক অবহেলিত। আমি মোটরসাইকেলে রেন্টেকার গাড়ি চালাইয়া আমার সংসার চালাইতে আমার খুব কষ্ট হয়। বীর মুক্তিযোদ্ধাদের দুর্দশা দূর করে বৈষম্যহীন উন্নত দেশ গড়তে সরকারের প্রতি দাবি জানিয়েছে ঝালকাঠির বাসিন্দারা। সৈয়দ মাহমুদ, RTV। বাংলাদেশের ইতিহাসে গৌরবোজ্জ্বল অধ্যায় ৭১-এর মহান মুক্তিযুদ্ধ। লাখো যোদ্ধার বীরত্বে জন্ম হয়েছে স্বাধীন সার্বভৌম এই দেশের। ৫৩ বছর পরে আবারও তরুণদের বীরত্বে মুক্ত হলো বাংলাদেশ। যাদের আত্মত্যাগ আর বীরত্বে মুক্তির স্বাদ পেল দেশের মানুষ, তাদেরই একজনের যুদ্ধ জয়ের গল্প শুনব এবারের পর্বে। ভোলা প্রতিনিধি অমিতাভ অপুর তথ্যচিত্রে থাকছে ৭১-এর বীর মুক্তিযোদ্ধা আলো বিকাশ রায়ের গল্প। ট্রেনিং শেষ হওয়ার পরেই ডিউটি ভাগ করে দেওয়া হয়। আমার বন্ধু গোলাম মাওলা চৌধুরীর একটা 22 রাইফেল আমার কাছে ছিল, আর থানা থেকে পাওয়া শাহজাহান মিয়ার এখান থেকে আমার যে সহযোদ্ধা নাসির আহমদ, তার নামে একটা অ্যালটমেন্ট হলো একটা 306 রাইফেল। তা নিয়ে আমরা কাঠির মাথার এই বেড়ির জায়গায় বা কার্মির গান বোর্ড দিয়ে ভোলা শহরে উঠতে পারে এরকম একটা চিন্তাধারা করে তারা ব্যস্ত হয়ে পড়ল। আমাদের কাঠির মাথার এখানে আমাদের 27 জনের নিয়ে একটা ক্যাম্প সৃষ্টি হলো। সেদিন ছিল 7 এপ্রিল। পাহারা দেওয়ার সময় মোটরসাইকেলে আমরা দুইজন যখন যাচ্ছিলাম, হঠাৎ দেখি যে দক্ষিণ দিক থেকে একটা গান বোর্ড ভাই করে আসতাম। আমরা তখনই ওই গান বোর্ড ঠেকানোর জন্য বেরির পাশে মোটরসাইকেলটা কাজ করে রেখে দিয়ে বন্দুক ছুটতে আরম্ভ করলাম। পাকিস্তানি আর্মি ওরাও পাল্টা বন্দুক ছুটতে পারলো। কাঠির মাথার কাছে আমাদের যে ক্যাম্প ছিল সেখানে যে 8-10 জন ছিল, তারাও বন্দুক নিয়ে বেরিয়ে পড়লো। তারাও গানবোর্ড লক্ষ্য করে গুলি ছুটতে আরম্ভ করল। কিছু সময়ের পরে পাকিস্তান আর্মি শক্ত প্রতিপক্ষ মনে করে তারা ফিরিয়ে যেতে বাধ্য হলো। এতে আমাদের মনোবল অনেকটা বেড়ে গেল। গানবোর্ড যে ফিরিয়ে দিতে পেরেছিলাম পাক আর্মির, সেটা আমাদের বড় প্রাপ্তি বলে মনে করি। অনেক ত্যাগ প্রতীক্ষার পরে আমরা এই দেশ স্বাধীনতা পেরেছি। এই 92 বছর পাড়িয়ে আগামী 93 বছরে আরো কিছুদিন বেঁচে থাকতে আশা করি দেশটা সুন্দর সুষ্ঠুভাবে থাকে। খুলনা হানাদার মুক্ত দিবস আজ। 1971 সালে 16 ডিসেম্বর বাঙালির বিজয় অর্জিত হলেও পাক বাহিনীর কবল থেকে খুলনা মুক্ত হয়েছিল 17 ডিসেম্বর। এই দিনে শিরোমণি এলাকার মুক্ত সেনাদের কাছে 3000 পাক সেনা আত্মসমর্পণ করে।
মুক্তিবাহিনী তুমুল আক্রমণে যশোর ক্যান্টনমেন্ট ছেড়ে 9 ডিসেম্বর খুলনার দিকে আসে পাক হানাদার বাহিনী। গোটা এলাকা দখল করে নিয়ে নির্যাতন আর নির্বিচারে গুলি করে মারতে থাকে নিরীহ বাঙালিদের। প্রাণ বাঁচাতে মানুষ ঘরবাড়ি ফেলে পার্শ্ববর্তী ভৈরব নদীর ওপারে চলে যায়। এক পর্যায়ে জনশূন্য হয়ে পড়ে এই এলাকা। 12 ডিসেম্বর সকালে হঠাৎ করে পাক সেনাদের ঘাঁটিতে চারদিক থেকে আক্রমণ চালায় মুক্তিযোদ্ধারা। মিত্রবাহিনী ও মুক্তি সেনাদের সাঁড়াশি আক্রমণে দিশেহারা হয়ে শেষ পর্যন্ত পরাজিত হয় পাক বাহিনী। 17 ডিসেম্বর দুপুরে পাক বাহিনী আত্মসমর্পণ করে। অবশেষে বিজয়ের স্বাদ পান খুলনাবাসী। পাক হানাদার বাহিনী যুদ্ধ করে মুক্তিযোদ্ধাদের সাথে টিকতে না পেরে যশোর ক্যান্টনমেন্ট তারা ছেড়ে খুলনা অভিমুখে রওনা হয়। গোডাউনে নারী এবং পুরুষ আইনা এখানে আটকাই রাখতো এবং টর্চিং করতো। এলাকার সমস্ত লোকজন তাদের ভয়ে, পাকিস্তানি সেনাবাহিনীর ভয়ে এখান থেকে পালিয়ে যায়। যুদ্ধে তারা পরাজিত হয় পাকিস্তানি সেনারা। বিএনপি কখনো বেআইনি পথে ক্ষমতায় আসে নাই। বিএনপি বারবার নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আয়োজনে বিজয় র্যালি পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, বিএনপি চায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে নির্বাচন হোক। সেই নির্বাচনে যদি জনগণ সমর্থন দেয় তাহলে বিএনপি জনগণের দায়িত্ব নেবে। এ সময় দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু, যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম উপস্থিত ছিলেন। চাইলে বিএনপি দায়িত্ব নিতে পারত, কিন্তু বিএনপি বলেছে যে আমরা তো নিবই না, এমনকি জাতীয় সরকারেও আমরা যাব না। ইন্ডিপেন্ডেন্ট লোকরা রাষ্ট্র পরিচালনা করুক, তাদের নেতৃত্বে নির্বাচন হোক। সেই নির্বাচনে যদি জনগণ আমাদের সমর্থন দেয় তাহলেই শুধু আমরা জনগণের দায়িত্ব পালনের ব্যবস্থা নেব। অন্তর্বর্তী সরকারের উচিত কথা কম বলে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেওয়া, এমনটাই মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা পিরোজপুর ভান্ডারিয়া সরকারি কলেজের সাবেক ভিপি মোহাম্মদ মাহমুদ হোসেন। সকালে পিরোজপুরের কালেমা চত্বরে মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় র্যালি ও শোভাযাত্রা পূর্ববর্তী আলোচনায় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। এ সময় জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মনিরুল ইসলাম সোহাগ, পৌর বিএনপির আহ্বায়ক আহমেদ মান্নান হাওলাদার, উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক মোস্তফা শরীফ, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ দেলোয়ার হোসেন বিপ্লব উপস্থিত ছিলেন। মহান বিজয় দিবস উপলক্ষে ভোলায় জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে বাংলাদেশ কোস্টগার্ডের যুদ্ধজাহাজ বিসিজিএস সোনার বাংলা। জাহাজটি এক নজর দেখার জন্য ভিড় জমায় বিপুল সংখ্যক মানুষ। ভোলা সদরের ইলিশা লঞ্চ ঘাট এলাকায় নোঙর করে রাখার পর থেকেই দূর দূরান্ত থেকে অসংখ্য মানুষ ছুটে আসেন। এ সময় জাহাজে সজ্জিত যুদ্ধের জন্য ব্যবহৃত অস্ত্রগুলো দেখানো হয়। আগামী প্রজন্মকে দেশের প্রতি আত্মবিশ্বাস করে গড়ে তুলতে এমন আয়োজন বলে জানান কোস্টগার্ডের কমান্ডার। আজ দুপুর পর্যন্ত জাহাজটি ওই ঘাটে ছিল। নারায়ণগঞ্জে ২৫০০ জাহিন টেক্সটাইল মিলের আগুন নিয়ন্ত্রণে এসেছে। গেল রাতে উপজেলার ঝাউগড়া এলাকায় জাহিন টেক্সটাইল মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। ২.৫ ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। প্রত্যক্ষদর্শীরা জানায়, রাতে মিলটির একটি তুলার গোডাউনে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে। দেশের বিভিন্ন জেলায় শীত বেড়েছে। ঘন কুয়াশা না থাকলেও পঞ্চগড়ে তীব্র শীত বিরাজ করছে। উত্তরে হিমেল বাতাস ও শীতের তীব্রতায় জনজীবনে দুর্ভোগ বেড়েছে। ভোর 6টায় 9.3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে এই জেলায়। আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন মানুষ। সামনের দিনগুলোতে তাপমাত্রা আরও কমে গিয়ে মাঝারি শৈত্যপ্রবাহ নামবে বলে জানায় স্থানীয় আবহাওয়া অফিস। এদিকে গত কয়েকদিনের তুলনায় চুয়াডাঙ্গায় তাপমাত্রা কিছুটা বেড়েছে। ভোর 6টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা 11
ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তবে ঠান্ডা বাতাসে দুর্ভোগে আছেন মানুষ, ব্যাহত হচ্ছে তাদের স্বাভাবিক কাজকর্ম। হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। এছাড়া কুড়িগ্রাম, সিরাজগঞ্জ, টাঙ্গাইলে শীতে কষ্টে আছেন দরিদ্র ও চরাঞ্চলের মানুষ। যশোরের সম্পত্তি নিজের নামে লিখে না দেওয়ায় ঘুমন্ত বাবা মায়ের উপর হামলা চালানোর অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। গুরুতর আহত বাবা মাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতরাতে সদর উপজেলা বসুন্ধিয়া ইউনিয়নের ঘুনি গ্রামে এ ঘটনা ঘটে। এই ঘটনায় অভিযুক্ত ছেলে সেলিম হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। আহত বাবা আব্দুল মজিদ জানান, তার ছেলে সেলিম হোসেন দীর্ঘদিন ধরে সম্পত্তি লিখে দেওয়ার জন্য চাপ দিয়ে আসছিল। পরে জমি লিখে দিতে রাজি না হওয়ায় গত রাতে তাদের উপর হামলা চালানো হয়। এতে আব্দুল মজিদ ও তার স্ত্রী মুর্শিদা বেগম গুরুতর আহত হন। এই সময় চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। চাঁদার দাবিতে চট্টগ্রামে এক গার্মেন্টস ব্যবসায়ীকে অপহরণের পর বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ উঠেছে। এমনকি নির্যাতনের ঘটনা ফাঁস করলে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়েছে। গত 14 ডিসেম্বর শনিবার গার্মেন্টস ব্যবসায়ী মোহাম্মদ রাজুকে প্রথমে মারধর, পরে অস্ত্র ঠেকিয়ে গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়। এরপর গহীন পাহাড়ে আটকে রেখে অমানসিক নির্যাতন চালায়। পরে পরিত্যক্ত একটি ঘরে বেঁধে রেখে বিবস্ত্র করে আবারও নির্যাতন চালানো হয়। নির্যাতনের এক পর্যায়ে চাঁদা দিতে রাজি হলে ভুক্তভোগীকে ছেড়ে দেয় অপহরণকারীরা। তবে অপহরণকারীরা পূর্ব পরিচিত হয় ব্যবসায়ী রাজু বাজিদ থানায় সন্ত্রাসী বোরহান, রুবেল সহ 8 জনের বিরুদ্ধে মামলা করেন। এরই মধ্যে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। অস্ত্রের মুখে বোরহানের নেতৃত্বে আমাকে অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে যায়। অনেক মারধর করছে যেগুলি, তারপরে পিস্তলের বাট দিয়ে এখানে আঘাত করছে, নাকের ভিতরে বাঁশি ফেটে গেছে, ব্লাড গেছে অনেক। সিটাং মেডিকেল গেছে, ডাক্তার দেখাইছি, এখানে অনেক আঘাত করছে। এবার থাকছে দেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত সভা সমাবেশ, মানববন্ধন ও খেলাধুলার খবরাখবর নিয়ে ইমরুল কায়েসের রিপোর্ট। বিজয় দিবস উপলক্ষে একদিন বন্ধের পর আবার শুরু হয়েছে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম। বিজয় দিবস ঘিরে নারী উদ্যোক্তা মেলা হয়েছে হিলিতে। মেলায় নারী উদ্যোক্তাদের তৈরি নানা পণ্য নিয়ে 38টি স্টল স্থান পায়। নোয়াখালীর সেনবাগে বিএনপির অফিস উদ্বোধন করা হয়েছে। সকালে উপজেলার ডমুরা ইউনিয়নের গাজীরহাট বাজারে অফিস উদ্বোধন করেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য কাজী মোহাম্মদ মফিজুর রহমান। বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বেগমগঞ্জ উপজেলা, চৌমুহনী পৌরসভা ও চৌমুহনী সরকারি কলেজ ছাত্রদলের যৌথ উদ্যোগে পতাকা মিছিল ও বিজয় র্যালি হয়েছে। বিজয় দিবস উপলক্ষে পটুয়াখালী জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা হয়েছে। সকালে জেলা বিএনপির কার্যালয়ে এ সভা হয়। রংপুরে 10 দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা শুরু হয়েছে। জেলা স্কুল মাঠে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল। নানা কর্মসূচির মধ্য দিয়ে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের 18তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। পরে বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক এবং কর্মকর্তা কর্মচারীদের নিয়ে আনন্দ র্যালি হয়। শরীয়তপুরে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট জামাল শরীফ হিরুর জানাজা অনুষ্ঠিত হয়েছে। সকাল 10টায় নিজ বাড়ি নড়িয়ার পণ্ডিত সার স্কুল মাঠে জানাজা হয়। অবৈধভাবে রাসায়নিক সার মজুদ রাখার দায়ে ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে শাহিনুর রহমান নামে এক সার ব্যবসায়ীকে 1 লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বিজয় দিবস উপলক্ষে বরিশাল উত্তর জেলা বিএনপি আলোচনা সভা ও র্যালি করেছে। সকালে নগরীর জেলা ও মহানগর বিএনপি কার্যালয়ে চত্বরে এ আয়োজন করা হয়। বিজয় দিবস উপলক্ষে দিনব্যাপী বিজয় মেলা হয়েছে বরিশালে। জেলা সদরের বেলস পার্ক মাঠে মেলার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার রাহেন কাইসার। বিজয় দিবস উপলক্ষে মাদক বিরোধী প্রীতি ফুটবল টুর্নামেন্ট হয়েছে যশোরে। শহরতলী তালবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের আয়োজন করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। কুড়িগ্রামে অনূর্ধ্ব 15 থেকে 24 বছরের বালিকাদের
হ্যান্ডবল প্রতিযোগিতার ফাইনাল খেলা হয়েছে। খেলায় মোগল বাসা দল পৌরসভা দলকে 3-2 গোলে পরাজিত করে। বিজয় দিবস উপলক্ষে নওগাঁর রানীনগরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা হয়েছে। খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। একমাত্র খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা পারে সমাজকে বদলে দিতে, যুব সমাজকে মাদকমুক্ত রাখতে। এ লক্ষ্য নিয়ে বিজয় দিবস 2024 উপলক্ষে রূপগঞ্জে দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়। ইমরুল কায়েস, RTV। জেলা সংবাদ এই পর্যন্তই। সন্ধ্যার সংবাদ 6:45 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।